তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা হচ্ছে জননগত স্বাস্থ্য। এটাকে ইংলিশে আমরা বলে থাকি রিপ্রোডাক্টিভ হেলথ। একে ইংলিশে কি বলা হয়? রিপ্রোডাক্টিভ হেলথ। এই চ্যাপ্টারের মানে কি প্রথমে দেখি। প্রথমে লেখা আছে জননগত স্বাস্থ্য। আমরা জানি জনন মানেই একেই যেটা লিখেছি পাশে ওটা, অর্থাৎ রিপ্রোডাকশন। স্বাস্থ্য মানে ইংলিশে একে বলা হয় হেলথ, অর্থাৎ রিপ্রোডাকশন রিলেটেড যে হেলথ আমরা মেনটেন করি বা আমরা হেলথ বলতে কি বুঝি, একজন সুস্থ স্বাভাবিক আছে কিনা, তার কার্যকরিতা ঠিকঠাক হচ্ছে কিনা, এই রিলেটেড চারটে শব্দ তোদের বইতে দেওয়া আছে, যেটা আমরা যখন যে হেলথ এন্ড ডিজিজ চ্যাপ্টার পড়বো, স্বাস্থ্য ও রোগ, তখন ওখানে স্বাস্থ্যের যে সংজ্ঞাটা এক্সাক্ট সেই সংজ্ঞাটা ওখানে পড়বো। তো স্বাস্থ্য বলতে মোটামুটি যদি একটা কথা বলি, যে একটা মানুষকে আমি উপর থেকে দেখছি সে সুস্থ স্বাভাবিক আছে কিনা, তার স্বাভাবিক কার্যকরিতা হচ্ছে কিনা বা স্বাভাবিক কাজ করছে কিনা, তাকে আমরা জেনারেলি বলে থাকি জননগত স্বাস্থ্য। তো জননগত স্বাস্থ্য বলতে কি বোঝায়? রিপ্রোডাকশন রিলেটেড যখন একটা মানুষের স্বাস্থ্য বা তার যে সমৃদ্ধি, সে রিপ্রোডাকশন করতে পারছে কিনা, রিপ্রোডাকশনের মূল যেটা উদ্দেশ্য, অর্থাৎ কোনো পৃথিবীর বুকে নবপ্রজন্ম বা কোনো শিশুর জন্ম দিতে পারছে কিনা, অথবা রিপ্রোডাকশন রিলেটেড কোন রকম ভাবে কোনো রোগ দ্বারা ক্ষতিগ্রস্ত তো নয়, অথবা রোগ কিভাবে প্রিভেন্ট করা যায়, এগুলো নিয়ে যে চ্যাপ্টার পড়ি তাকে আমরা বলে থাকি জননগত স্বাস্থ্য। এই চ্যাপ্টারে জেনারেলি তিনটে মেজর পার্ট আছে। প্রথম যে পার্টটা সেটা হলো যে বিভিন্ন ধরনের রিপ্রোডাক্টিভ রিলেটেড আমাদের রোগ হয়ে থাকে, যেটাকে বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ওই ডিজিজ গুলো কি করে প্রিভেন্ট করবো, বা এই ডিজিজ গুলো কেন হয়ে থাকে, কোন ব্যাকটেরিয়ার জন্য হয়, কোন ভাইরাসের জন্য হয়, বা কোন ফাঙ্গাল ডিজিজের জন্য হতে পারে, কোন প্রোটোজোয়ার জন্য হতে পারে, বিভিন্ন ধরনের এখানে রোগের বিস্তার আছে। তো সেগুলো নিয়ে আমরা প্রথম পার্টে পড়াশোনা করি। এরপর নেক্সট পার্টে যখন যাই তখন আমরা দেখতে পাই যে কিভাবে আমরা জন্ম নিয়ন্ত্রণ করি। জন্ম নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? একটা মানুষ যখন বিয়ে করে, একটা স্ত্রী এবং পুরুষ, তখন তাদের মধ্যে যৌন মিলন হয় বা রিপ্রোডাকশন বা ইন্টারকোর্স হয়ে থাকে, এবং তার ফলে তাদের যে শিশু তৈরি হয় বা কোনো ভবিষ্যৎ প্রজন্মে তাদেরই একটা সম্বল তৈরি, ঠিক আছে। এবার এটা একটা পুরুষ বা মহিলা বিয়ে করলে যতগুলো মাসে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, ততগুলো মাসেরই সম্ভাবনা থাকে যে বাচ্চা হতে পারে। মেনস্ট্রুয়াল সাইকেল মেয়েদের জেনারেলি মাসে একবার করে হয়ে থাকে, 28 দিনের একটা সাইকেল হয়। যখন হিউম্যান রিপ্রোডাকশন যখন করা হবে তখন ওখানে সবকিছুই জানা যাবে। তো একটা মহিলা যখন 28 দিনের একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সাইকেল চলে, তখন তার একটা বিশেষ স্টেজ আছে যাকে বলা হয় ওভুলেশন, বা একটা ডিম্ব নিঃসরণ হয়ে থাকে। ওই ডিম্ব নিঃসরণ যখন হয় তখন যেন কোনো পুরুষ এবং মহিলা যদি মিলিত হয়, অর্থাৎ যৌন মিলন করে, তখন আমরা দেখতে পাই যে একজন মহিলা প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট মানে কি? তার পেটের মধ্যে শিশু বা বাচ্চার আবির্ভাব ঘটে, ঠিক আছে, যেটা কিছুদিন পর ম্যাচিউর হওয়ার পর বাইরে বেরিয়ে আসে, যেমন ভাবে আমরা সবাই বড় হয়েছি, বেরিয়ে এসেছি মায়ের পেট থেকে, সেইভাবে এবার বেরিয়ে আসে, সবকিছু ঠিক আছে, সব ন্যাচারাল নিয়ম। কিন্তু পৃথিবীর বুকে জনসংখ্যা এত বেড়ে চলেছে, এবং জনসংখ্যা বেড়ে চলার সঙ্গে সঙ্গে জনসংখ্যা আহ, যারা মানুষ, তাদেরকে তো ঠিকঠাক সঠিকভাবে রাখতে হবে, খাদ্য হোক বা স্থান হোক বা তাদের আবাসস্থল হোক, সবকিছু দিতে হবে। কিন্তু জনসংখ্যা যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন তো এগুলো তো কন্ট্রোল করা সম্ভব হবে না। কথার জন্য বলছি, আমার কাছে 5টা চাকরি আছে, আর বর্তমানে অ্যাপ্লাই কতজন করে? দেখা যায় 5 লাখ জন অ্যাপ্লাই করছে। তাহলে 5 লাখ জনের মধ্যে 5 জনই চাকরি পাবে, বাকিরা চাকরি পাবে না। বাকিদের কোথাও না কোথাও একটু তো টাকা কামাতে বা একটা সাধারণ লাইফ লিড করার জন্য সমস্যা হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। একইভাবে পৃথিবীর বুকে যদি জনসংখ্যা একটা লিমিটের মধ্যে থাকে, পৃথিবীর বুকে সব কাজ একটা স্মুথলি হতে থাকে। যদি জনসংখ্যা বেড়ে যায়, অনেক কিছু জিনিসের কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। তো সেই কারণে সরকার চায় বা মানুষ নিজেও চায় যে আমার পরিবারে যেন মিনিমাম পরিমাণ সদস্য থাকে। সেই জন্য সরকার একটা স্লোগান বার করেছিল, হাম দো হামারা দো, অর্থাৎ আমি এবং আমার স্ত্রী দুজন, এবং আমাদের পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, মানে সন্তান তারাও হবে দুজন। অর্থাৎ একটা পুরুষ এবং মহিলার দুজনের বেশি সন্তান হওয়া চলবে না। তাই বলে জন্ম নিয়ন্ত্রণ। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে এই জন্ম নিয়ন্ত্রণ রিলেটেড কিছু পরীক্ষা আছে, যাকে বলা হয় অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস আজকে পুরোপুরি ডিটেলসে ওটা নিয়ে আলোচনা করবো, যেটা নিয়ে একটু পরে বলছি। এবং অ্যামনিওসেন্টেসিসের একটা যে অপব্যবহার আছে এবং তার ফার্দার একটা স্টেপ আছে, সেটা নিয়েও আজকে একটু ডিসকাশন করবো, ঠিক আছে। তো আজকে যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করি। আজকে যে টপিক আছে সেটা কি বললাম? অ্যামনিওসেন্টেসিস। সব থেকে প্রথমে আমি যখনই কোনো শব্দ লিখি, আমি চেষ্টা করি যে শব্দের মানেটা তোরা বুঝতে পারছিস কিনা, ওকে। শব্দের মানেটা আমাদের বোঝা কিন্তু খুব জরুরি। তো আমি এখানে শব্দটা লিখেছি অ্যামনিওসেন্টেসিস।
সেন্টেসিস মানে জেনারেলি কোনো শব্দ হয় না, ওটাকে ইংলিশে শতক বা এই ধরনের ইউজ করা হয়ে থাকে, কিন্তু এখানে যে অ্যামনিও শব্দটা আছে এই শব্দটার আমি কিন্তু মানে জানি। অ্যামনিও শব্দটা অর্থ এসছে অ্যামনিয়ন থেকে। অ্যামনিয়ন কি? অ্যামনিয়ন কি না, কথার জন্য বলছি, এটা একটা মহিলার জরায়ু। এটা একটা মহিলার জরায়ু অঙ্কন করেছি। এই জরায়ুতে, জরায়ু এটা বাংলায় হচ্ছে জরায়ু, এই অংশটা দাগ না দিয়ে এই অংশটা দাগ দিই। একে ইংলিশে বলা হয় ইউটেরাস। এই জরায়ু বা ইউটেরাসের পরেই একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন এই জরায়ু বা ইউটেরাসের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসে। এবং চেঞ্জ কেন আসে? কারণ এর মধ্যেই বাচ্চাটা থাকে। আমি কথার জন্য বলছি, এটা ধরলাম বাচ্চা রেখেছি, বাচ্চার এটা মাথা, এটা ধরলাম পা, এখানে ধরলাম ওর হাত আছে, একটা রাফ জাস্ট ছবি আঁকলাম, ধরলাম এটা বাচ্চার কান। তো এটা একটা বাচ্চা তৈরি হয়েছে, যে কার মধ্যে আছে? জরায়ুর মধ্যে। এবার প্রশ্ন, জরায়ুর মধ্যে কি এত ইম্পর্টেন্ট একটা জিনিস জাস্ট এমনি নর্মাল হিসেবে থাকবে না কিছু থাকবে? না, অফকোর্স এর উপরে একটা পর্দা থাকে, মেন পর্দা থাকে, তাকে আমরা বলে থাকি প্লাসেন্টা। কি বলে থাকি? প্লাসেন্টা। ওকে। এই প্লাসেন্টার মধ্যে বাচ্চাটা কি থাকে? থাকে, মানে ভালোভাবে কভার থাকে মায়ের পেটের মধ্যে। এই প্লাসেন্টার লেয়ার বিভিন্ন ধরনের আছে। একটা লেয়ার আছে তার নাম হলো অ্যামনিয়ন। একটা লেয়ার আছে তার নাম কি? অ্যামনিয়ন। আমি কথার জন্য বলছি, এখানে একটা ধরলাম অ্যামনিয়নের এরকম লেয়ার অঙ্কন করলাম, জাস্ট বোঝার সুবিধার জন্য বলছি, এক্স্যাক্টলি এরকম কিছু নেই, মানে যেমন ভাবে এঁকেছি এই ধরনের কিছু ব্যাপারটা পাবো না। তাহলে কি পাচ্ছি? এটা একটা পর্দা এবং এটা একটা শিশু। এই শিশু এবং পর্দা দুটোর মাঝখানে আমাদের ন্যাচারাল সিস্টেম কি করে না, একটা তরল বা লিকুইড তৈরি করে। আমরা জানি যে যে কোনো জায়গাতে, ধরো কথার জন্য বলছি, যে আমার হাত এখানে আছে আর একটা হাতুড়ি নিয়ে এখানে ধাপ করে মারলাম, এই হাতটা ভেঙে যাবে সহজে না ভাঙবে না? অফকোর্স ভেঙে যাবে। কিন্তু ধরো এই হাতটা আছে, এই হাতের সামনে এখানে একটা বেলুন রাখা আছে যার মধ্যে জল ভর্তি আছে। এবার যদি হাতুড়ি দিয়ে মারি, আমার হাতে কি খুব জোরে লাগবে? অত জোরে লাগবে না। সুতরাং আমার যে জিনিসটা খুব প্রয়োজনীয়, যে জিনিসটা খুব নরম, যে জিনিসটাকে আমি খুব ভালোভাবে প্রোটেক্ট করে রাখতে চাই, তার চারপাশে যদি আমি একটা ওইরকম তরলের বা লিকুইডের যদি লেয়ার করে দিই, তাহলে আমি যদি যতই যান্ত্রিক আঘাত দিই না কেন, যেটা আগে লাগার কথা ছিল তার থেকে তুলনামূলক অনেক কম লাগবে। সুতরাং এটা বাচ্চা, বাচ্চার চারপাশে যদি আমি একটা লিকুইড দিই, কোনোভাবে যদি এরকম ভাবে পেটের মধ্যে ধাক্কাও মারে, তাহলে কিন্তু অতটা পরিমাণ আঘাত কিন্তু বাচ্চার কাছে যাবে না। হ্যাঁ, আঘাতটা যদি প্রচুর বেশি পরিমাণে হয় তাহলে তো অবশ্যই যাবে, কিন্তু নর্মাল অল্প স্বল্প যদি আঘাত যায় সেটা কিন্তু বাচ্চাকে প্রোটেক্ট করবে। সেই কারণে এখানে একটা বিশেষ ধরনের আমরা লিকুইড দেখতে পাই, যার নাম হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। কি নাম? বা অ্যামনিওটিক তরল। অ্যামনিওটিক তরল, এটা ইংলিশে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। তরল মানে হয় ফ্লুইড। ওই অ্যামনিওটিক তরল বা ফ্লুইডটার এর মধ্যে কি আছে? এরকম ভাবে এর মধ্যে ফ্লুইডটা আছে। এই ফ্লুইডের মধ্যে আমরা এই সে যে শিশুটা দেখতে পাচ্ছি একে বলা হচ্ছে ভ্রূণ। এই শিশুটাকে কি বলবো? ভ্রূণ। যেহেতু মায়ের পেটে এখনো রয়েছে, এই ভ্রূণটার যে পাশে যে ফ্লুইডটা আছে অ্যামনিওটিক ফ্লুইড, এই ফ্লুইডের মধ্যে কিন্তু এই ভ্রূণের বিভিন্ন সেল কিন্তু ওখানে প্রেজেন্ট থাকে। এবার এই অ্যামনিওটিক সেলটা তরলের মধ্যে যেহেতু সেল প্রেজেন্ট থাকে, কি প্রেজেন্ট থাকে এর মধ্যে? বিভিন্ন ধরনের সেল প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এবার আমরা জানি সেল মানে হলো কোষ। এই কোষের মধ্যে তার জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, ক্রোমোজোম থাকবে, আরো অন্যান্য যা যা জিনিস থাকবে। সেই সঙ্গে অ্যামনিওটিক তরলে আমরা পাই একটা বিশেষ ধরনের প্রোটিন, তাকে বলে আলফা ফিটো প্রোটিন। কি প্রোটিন? আলফা ফিটো প্রোটিন। ঠিক আছে। এবার এই অ্যামনিওটিক তরলটাকে কোনোভাবে ধরো আমি এখান থেকে বের করতে নিচ্ছি, আমি ধরো কথার জন্য বলছি, এখান থেকে আমি এরকম ভাবে সিরিঞ্জ দিয়ে বের করে নিলাম টেনে। ঠিক আছে, ধরো এটা সিরিঞ্জ, এবং আমি এইভাবে এখান থেকে কিছুটা পরিমাণ তরল বের করে নিলাম। পুরোটা বের করলে তো বাচ্চার জন্য ক্ষতিকারক, তো আমরা জেনারেলি 30 থেকে 40 ml বের করি, ঠিক আছে। অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল আমরা 30 থেকে 40 ml এর মতো মায়ের পেট থেকে টেনে বের করি। কখন বের করে থাকি? জেনারেলি আমরা এটা 3 মাসের অধিক, অর্থাৎ 13 থেকে 16 সপ্তাহের মধ্যে বের করে থাকি, ঠিক আছে। গ্রেটার দ্যান 3 মান্থস, 3 মাসের পরেই আমরা জেনারেলি এটা বের করে থাকি। এবার প্রশ্ন যে কেন বের করি? দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম এখানে আলফা ফিটোপ্রোটিন এবং বাচ্চার কোষ আছে। বাচ্চার কোষ মানে এই ফিটাসের কোষ আছে। এই কোষগুলো যখন আছে তখন আমি কি করতে পারি? এই তরলটা বের করে এই কোষের বিভিন্ন স্টাডি করতে পারি। কোষের স্টাডি কিভাবে করবো একটু পরে বলছি। তো প্রথমে কি করা হয়, এই সিরিঞ্জ দিয়ে অ্যামনিওটিক তরলটাকে বা অ্যামনিওটিক ফ্লুইডটাকে বের করে নেওয়া হয় মায়ের পেট থেকে। বের করে নেওয়ার পর ওকে বিভিন্ন ধরনের ল্যাবরেটরি পদ্ধতিতে
ওকে মানে একটা প্রসেসের মধ্যে যাওয়া হয়, যেখানে ওকে আমরা সেন্ট্রিফিউগেশন করে থাকি। সেন্ট্রিফিউগেশনে কি হয় জেনারেলি, যেগুলো কঠিন জিনিস সেগুলো নিচে থিতিয়ে পড়ে এবং যেটা পাতলা জিনিস সেটা উপরে থাকে। তো সেন্ট্রিফিউগেশনের কথা বলছি না, তো অ্যামনিওটিক তরলকে যখন সেন্ট্রিফিউগেশন করা হয় তখন এই যে কোষগুলো, এই কোষগুলো কিন্তু ভালোভাবে প্রমিনেন্টলি আলাদা করে রাখা যায়। ঠিক আছে, বাচ্চার কোষগুলোকে আলাদা করে রাখা যায়। এবার বাচ্চার কোষগুলো যখন আলাদা করে পাচ্ছি, এবার আমরা জানি একটা কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোম যেহেতু থাকে, তাহলে আমরা ক্রোমোজোম রিলেটেড যা যা স্টাডি সব নিশ্চয়ই করতে পারবো। এখান থেকে আমরা কি করতে পারবো, প্রথমে আমরা জানতে পারবো ক্রোমোজোমের সংখ্যা কটা আছে। 2 নম্বর জিনিস আমরা জানতে পারবো ক্রোমোজোমের গঠনটা কেমন। 3 নম্বর জানতে পারবো কোনো ত্রুটি আছে কিনা। ঠিক আছে, কোনো ত্রুটি, কেমন ত্রুটি, ক্রোমোজোমের ত্রুটি। ক্রোমোজোমের ত্রুটিকে আমরা বলে থাকি জিনগত ত্রুটি। ঠিক আছে, তাহলে এই 3টে জিনিস আমরা কিন্তু ক্রোমোজোম থেকে স্টাডি করতে পারবো। তাহলে ক্রোমোজোম থেকে যখন এই 3টে জিনিস স্টাডি করতে পারবো, তখন নিশ্চয়ই আমি জিনগত যে রোগ বা ক্রোমোজোম রিলেটেড যে রোগ সেগুলো সম্পর্কে ধারণা পাবো বেসিক একটা। এবার যেহেতু ওই বেসিক ধারণা পাওয়া যায়, সেই জন্য কোনো একটা ধরো বংশ পরম্পরায় কারো হয়তো একটা বংশগত রোগ আছে, কথার জন্য বলছি কোনো একটা রোগ আছে। ধরো কথার জন্য বলছি কারো থ্যালাসেমিয়া রোগ আছে। থ্যালাসেমিয়া রোগ আমাদের জন্য বেশ ক্ষতিকারক। খুব ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় বা আগে থেকে ট্রিটমেন্ট করলে বেশি ভালো হয়। বা কোনো পরিবার এমন আছে যাদের খুব আর্থিক অবস্থা ভালো না, কিন্তু এই ধরনের পেশেন্টের খরচা অনেক বেশি হয়ে থাকে, মাসে মাসে ব্লাড চেঞ্জ করতে হয়। তো তখন ধরো চাইছি যে ও যেহেতু পারিবারিক অবস্থা ভালো নেই, বাচ্চাটার জীবনটা তো নষ্ট হয়ে যাবে বা ওদের নিজেদের জীবনে অনেকটা এফেক্ট পড়বে বাচ্চার জন্য। সেই কারণে বাচ্চাটা যদি নষ্ট করে দেওয়া যায় বা কোনো এমন স্টেজ নেওয়া যায় যে বাচ্চাটার রয়েছে কিনা, বিটা থ্যালাসেমিয়া রয়েছে কিনা, নাও থাকতে পারে, না থাকলে তো বেটার হবে। এবার আমরা তো না জেনে তো কাউকে মেরে দিতে পারি না যে সবার বিটা থ্যালাসেমিয়া ওদের হয়ে থাকে বা থ্যালাসেমিয়া হয়ে থাকে, সুতরাং ওদের পেটে বাচ্চা আসলেই মেরে দাও, এটা তো সম্ভব নয়। কারো বাচ্চার থ্যালাসেমিয়া হতেও পারে, কারো নাও হতে পারে। এবং কনফার্ম করার জন্য যে কোনো রকম জিনগত কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য আমরা অ্যামনিওসেন্টেসিস জেনারেলি করে থাকি। তো সবাই অ্যামনিওসেন্টেসিস করতে পায় না, যাদের এই ধরনের হিস্ট্রি আছে যে কোনো রোগ পূর্বে হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু অ্যামনিওসেন্টেসিস জেনারেলি করা হয়ে থাকে। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভারতবর্ষের বুকে লিগাল পদ্ধতি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা জিনগত ত্রুটি খোঁজার চেষ্টা করি। তাহলে প্রশ্ন যে তাহলে ইললিগালটা কোথায়? দেখো আমরা এখানে বলছি না যে আমরা জিনের সংখ্যা নির্ধারণ করতে পারছি, জিনের গঠন দেখতে পাচ্ছি। যখন এই জিনিসগুলো নিয়ে যখন স্টাডি করব, তখন আমি কিন্তু এক্স এবং ওয়াই ক্রোমোজোম, কোন ক্রোমোজোম, এক্স এবং ওয়াই ক্রোমোজোম, এই দুটো সম্পর্কে তো স্টাডি করতে পারবো নিশ্চয়ই। তাহলে এক্স এবং ওয়াই ক্রোমোজোম সম্পর্কে যদি স্টাডি করতে পারি, তাহলে একটা মহিলা বা একটা মেয়ের ক্ষেত্রে আমরা কোন কোন ক্রোমোজোম দেখতে পাই, এক্স এক্স। একইভাবে একটা পুরুষের ক্ষেত্রে কি দেখতে পাই, এক্স ওয়াই। তাহলে বলো, আমরা যদি এক্স ওয়াই ক্রোমোজোম স্টাডি করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে ওই সেলের মধ্যে বা ওই ফ্লুইডের মধ্যে শুধুমাত্র এক্স এক্স প্রেজেন্ট আছে না এক্স ওয়াই প্রেজেন্ট আছে। স্টাডি যদি করে নিতে পারি, তাহলে তো আমি বলে দিতে পারবো যে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা মেয়ে না ছেলে, এই বাচ্চাটা মেয়ে না ছেলে। এবার এই বাচ্চাটা যদি মেয়ে হয়, বিভিন্ন জায়গায় পূর্বে দেখা যেত যে মেয়ে হয়ে গেলে তাকে কিন্তু মেরে দেয়া হতো। মানে এই যে 3 মাসের বাচ্চা, একে যে কোনো ভাবে মেরে দেয়া হতো। ঠিক আছে, ওটা নিয়ে পরবর্তীতে বলছি। জেনারেলি পেটে যখন বাচ্চা থাকে, সে একটা নির্দিষ্ট সময়ের আগে যদি পেটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে চলে আসে, তখন তাকে আমরা বলে থাকি অ্যাবর্শন। ইংলিশে এই শব্দটা শুনেইছো তোমরা বহু চারপাশে, তাকে বলা হয় অ্যাবর্শন। ঠিক আছে, অ্যাবর্শন মানে কি, একটা শিশু বা ভ্রূণের যখন ন্যাচারাল টাইমে বেরিয়ে আসার কথা, তার থেকে পূর্বেই যদি বেরিয়ে আসে, সেটা মৃত হোক জীবিত হোক যাই হোক না কেন, তখন তাকে আমরা বলি অ্যাবর্শন। অর্থাৎ বেবিটা ম্যাচিওর হয়নি, বেঁচে থাকার জন্য ম্যাচিওর নয়। ঠিক আছে, তখন তাকে আমরা জেনারেলি বলে থাকি অ্যাবর্শন। তাহলে আমি কি বলছিলাম, যে আমরা যদি ক্রোমোজোম স্টাডি করি, তাহলে আমরা এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম দুটোকে নিয়ে স্টাডি করতে পারবো। তাহলে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোমে যদি স্টাডি করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, এ ছেলের না মেয়ে। এই জিনিসটা কিন্তু টোটালি, এই জিনিসটা কিন্তু টোটালি আমাদের ভারতবর্ষের বুকে ইলিগাল। বহু কান্ট্রিতে ইলিগাল, ভারতবর্ষের কিন্তু একদম ভালোভাবে ইলিগাল। সেই জন্য কোনোভাবে কোনো ল্যাবরেটরিতে তোমরা গেলে দেখতে পাবে যে ওদের দেওয়ালে বড় করে পোস্টার লেখা আছে এখানে লিঙ্গ নির্ধারণ হয় না। তাহলে এই জিনিসটা কি, লিঙ্গ নির্ধারণ, এই জিনিসটা কিন্তু ভারতবর্ষে সম্পূর্ণভাবে ব্যান, মনে থাকবে। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে অ্যামনিওটিক ফ্লুইডের থেকে আমরা কি কি জানতে পারি, সেগুলো জানতে পারি। যদি জিজ্ঞাসা করে অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য কি, অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য কি, অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য তোমরা এগুলো বলতে পারো। যে আমরা ক্রোমোজোম স্টাডি করি, এরপর আমরা জানতে পারি কোনো জিনগত রোগ আছে কিনা। আমরা ক্রোমোজোম স্টাডি করে জানতে পারি যে জিনের কোনো রকম কোথাও কিছু ত্রুটি আছে কিনা। আর যদি জিজ্ঞাসা করে যে এর
কোনো কি ডিমেরিট আছে বা কোনটা হচ্ছে অপব্যবহার, তখন তোমরা বলবে যে লিঙ্গ নির্ধারণ করা সম্ভব অ্যামনিওসেন্টেন্সের মাধ্যমে, কিন্তু যেটা ভারতবর্ষের বুকে কি ইল্লিগাল। বোঝা গেছে? ইল্লিগাল মানে ওটা ব্যান আছে, ওটা কিন্তু মানে শাস্তিদায়ক একটা জিনিস। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের অ্যামনিওসেন্টেন্সিস থেকে জাস্ট এইটুকু যদি একটা বোর্ডের যে লেখাটা আছে এটা যদি তোমরা পড়ে নিতে পারো, এটা কিন্তু মোর দেন এনাফ তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য, যেটা 3 নম্বরে কিন্তু কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, এটা দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি ডিসকাস করছি কি কি ডাউট আছে।